দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আজকে আমরা ইমিগ্রেশন রিলেটেড এবং আইনি পরামর্শ রিলেটেড দুটি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ বাওয়া এবং ডিভোর্স। ডিভোর্স শব্দটির সঙ্গে আপনারা অনেকে পরিচিত হলো। বাওয়া মূলত হলো ভায়োলেন্স এগেনিস্ট ওমেন অ্যাক্ট। এটি আমেরিকার একটি আইন যেটি পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও আইনি সহায়তা দেয়। সংক্ষেপে এটি শুধু নারীদের জন্য নয়, পুরুষ, নারী এবং শিশু সবাই এর আওতায় আসতে পারে। বিশেষভাবে কোনো আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ডধারী তাদের স্বামী, স্ত্রী অথবা পিতা মাতার দ্বারা যদি নির্যাতিত হয়ে থাকেন, তাহলে একজন অভিবাসী ব্যক্তি হিসেবে নিজে নিজেই, যেটিকে সেলফ পিটিশন বলা হয়, সে আবেদনটি আপনি করতে পারবেন। এবং বাওয়ার মাধ্যমে আবেদনকারী নির্যাতনকারী ব্যক্তির সাহায্য ছাড়াই গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এতে গোপনীয়তা বজায় থাকবে, অর্থাৎ যে নির্যাতনকারী ব্যক্তি তিনি জানতে পারবেন না। সহজভাবে বাওয়া হলো এমন একটি সুযোগ যেটি নির্যাতনের শিকার কোনো একজন অভিবাসী তিনি নিরাপদভাবে বৈধ স্ট্যাটাস পাওয়ার পথ পেয়ে থাকেন। এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং কথা বলতে আমরা প্রতি বুধবার নিয়মিত আমন্ত্রণ জানিয়ে থাকি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর অ্যাটর্নি রাঞ্জা ঘোষকে। রাঞ্জা ঘোষ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন স্যার? জি, আমরা ভালো আছি, আপনারাও আশা করছি ভালো আছেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। দর্শক, এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে। আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনি আমাদের অ্যাটর্নির কাছে যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং একই সঙ্গে আমাদের ফেসবুক পেজেও এটি সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানে কমেন্টস আকারে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব সেটির উত্তর খুঁজে দেওয়ার। রাজা, আমরা যদি বাওয়া নিয়ে শুরুতে একটু কথা বলি, তাহলে বাওয়া শুনলেই অর্ধেক দর্শক কমে যায়, অর্থাৎ মনে করেন তারা এটি শুধুমাত্র নারীদের জন্য সম্ভবত। তাই শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যেহেতু অ্যাক্টের মধ্যে লেখা আছে ওমেন অ্যাক্ট, তাই এটি কি শুধুমাত্র নারীদের জন্য নাকি সবাই এই জেন্ডার বিবেচনা ছাড়াই এই আইনের আওতায় আসবেন? তো আপনি অ্যাকচুয়ালি ঠিক বলেছেন, নামে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট। আর এটা যখন কংগ্রেস পাস করেছিল তখন মানে দ্য ইন্টেনশন ওয়াজ টু প্রোটেক্ট মানে অ্যাবিউজড স্পাউসেস। Abused spouses statistically end up being women, মানে নারী পুরুষদেরই বেশি স্ট্যাটিস্টিক্যালি বাই নাম্বারস বেশি ওরা ভিকটিমস হয় অ্যাবিউসে। তো ওই জন্য দ্যাট ইজ দ্য ইন্টেন্ট, বাট অ্যাকচুয়ালি উইদিন দ্য মানে লটা যেটা আছে ওটার ভেতরে কিন্তু কোনো এরকম নেই কি শুধু নারীদের জন্য বা শুধু মেয়ে বাচ্চাদের জন্য এটা আছে। এটা আপনার স্পাউস, স্পাউস ইজ আ ভেরি জেন্ডার নিউট্রাল term. তো abused spouse and abused children and abused parents, all three কিন্তু ভীষণ জেন্ডার নিউট্রাল টার্ম। আর ওই জন্য আপনি যদি হাজবেন্ডও হন বা ছেলে বাচ্চা হন আর আপনার কোনো প্যারেন্টই আপনাকে মানে অ্যাবিউজ করেছে, তো আপনার জন্য ওয়াওয়া অ্যাকচুয়ালি অপশনটা আছে। তো ওই জন্য আপনি ঠিক বলেছেন, it is available to people of মানে দুটো জেন্ডারই। মোস্ট ইম্পর্টেন্ট কি আপনাকে এভিডেন্স দেখাতে হবে কি আপনি আপনার যে অ্যাবিউজার তার সাথে আপনার ফিজিক্যাল প্রেজেন্স, আপনি ফিজিক্যালি থেকেছেন এবং আপনাকে অ্যাবিউজের এভিডেন্স অবভিয়াসলি দেখাতে হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মোর ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ ওয়াওয়া। আর আপনার যখন স্পাউসের একটা যখন আপনি ওয়াওয়া পিটিশন করে একটা অবভিয়াসলি এডিশনাল ক্রিটিক্যাল এভিডেন্স দিতে হয় আপনার বনাফাইড ম্যারেজ। তার মানে কি, যেরকম নর্মাল যখন স্পাউস অ্যাপ্লাই করে তখন একটা প্রুফ করতে হয় কি ঠিক বিয়ে আপনি করেছেন, কিন্তু ওয়াওয়ার মধ্যেও কিন্তু ওই রিকোয়ারমেন্টটা যায় না, ওই রিকোয়ারমেন্টটা তখনও থাকে। এখনো আপনাকে প্রুফ করতে হবে কি আপনি ঠিক করে বিয়ে করেছেন এবং আপনাকে প্রুফ করতে হবে কি আপনার এই একটা অ্যাবিউজ হয়েছিল। আর আদার দেন দ্যাট অনেক লোকেরা ভাবে কি ডিভোর্স হয়ে গেলে ওয়াওয়া অপশনটা নেই, কিন্তু অ্যাকচুয়ালি রুলটা কি, যেই দিন আপনার ডিভোর্সটা ফাইনালাইজ হয়েছে তখন থেকে উইদিন 2 years আপনি কিন্তু এই পেটিশনটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যান্ড ইনফ্যাক্ট ইফ ইউ আর
applying as abused spouse, child or parent, then আপনি আপনার যে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা ওটাও আপনি পেটিশনের সাথে করতে পারেন। ওকে, আপনি সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেখতে প্রশ্নটা পাচ্ছি চলে আমরা আসে। এই ফর্ম জি। 360, ওইটা হচ্ছে পেটিশন ফর্মটা, কিন্তু 485 হচ্ছে গ্রিন কার্ড ফর্মটা। ওকে, তাহলে তো প্রশ্নটা চলে আসে আনজাবু, সেটি হলো আমি বাওয়া অ্যাপ্লিকেশনটা কেন করব? মানে এটিকে আমি অ্যাবিউজ হয়েছি বিচার চাওয়ার জন্য করব নাকি গ্রিন কার্ড পাওয়ার জন্য করব, কেন করব? এইটা অ্যাকচুয়ালি গ্রিন কার্ড পাওয়ার জন্য। তো আমরা ফার্স্ট একটা জেনারেলি ইউএসএ তে এটা হয় কি, আপনি যখন এখানে কোনো স্ট্যাটাস ছাড়া থাকেন, ফার্স্ট স্টেপটা হচ্ছে গ্রিন কার্ড পাওয়াটা। আর গ্রিন কার্ড পাওয়াটার জন্য, টু গেট আ গ্রিন কার্ড, একটা বেসিস হতে হবে। দ্য বেসিস ক্যান বি approved petition লাইক 360 সেলফ পেটিশন। তো কোনো বেসিসই আপনি যদি করেন 360, I-130 যাই, I-140 যাই হোক, আপনার সেকেন্ড স্টেপটা উইল বি দ্য 485 স্টেপ, হুইচ ইজ দ্য গ্রিন কার্ড স্টেপ। একবার আপনি গ্রিন কার্ডটা পেয়ে গেলেন, গ্রিন কার্ডটা পেয়ে তারপর 5 বছরের পরে দেন ইউ আর এলিজিবল ফর সিটিজেনশিপ। দ্যাট ইজ রিগার্ডলেস আপনি গ্রিন কার্ডটা পাবেন, বাট গেটিং দ্য গ্রিন কার্ড ইজ, you have to মানে you have to have a basis. So that one of the basis is VAWA self petition form 360 যেটাকে বলে। আর আপনি এখানে আমরা দেখেছি, আপনার যদি আপনাকে অ্যাবিউজ করেছে আর আপনার একটা বাচ্চা থাকে, আপনি বাচ্চাটাকেও কিন্তু আপনার পেটিশনে ইনক্লুড করতে পারেন, আর আপনার আপনার থ্রু আপনার বাচ্চা গ্রিন কার্ড পেতে পারে। আবার বাবা মার বিষয়টি কি? তো বাবা মার বিষয় হচ্ছে, আপনার যদি চাইল্ড ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার বাচ্চা যদি আপনাকে অ্যাবিউজ করে, এটা অনেক হয় অ্যাকচুয়ালি আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিতে। আমরা অনেক কেস দেখি যে বাচ্চা মানে এখানে বর্ন হয়েছে আর বাচ্চার মানে প্যারেন্টের কোনো মানে স্ট্যাটাস নেই, অনেক কষ্ট করে বাচ্চাকে বড় করেছে, কিন্তু বাচ্চা একদম মানে ওদের কেয়ার করে না, ওদের একদম ঠিক করে রাখে না। তো এরকম অনেক হয়। তো ইন দিস কেসও প্যারেন্ট ক্যান অ্যাপ্লাই ওকে, ফর বাচ্চার বয়সের কোনো an বিষয় আছে? abused মানে parent. বাচ্চাকে 18 বছরের বেশি বয়স হতে হবে এমন কোনো বিষয় আছে? হ্যাঁ, 21 দেখাতে হবে, ওকে, বিকজ ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রুভ কি আপনার ছোট বাচ্চা আপনাকে অ্যাবিউজ রাইট করেছে। রাইট রাইট। কখনো কখনো লোকেরা বলে কি, আমার অনেক মানে 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, অনেক প্রবলেম, টিনেজার বাচ্চা অনেক প্রবলেম করে, বাট ইউ ক্যান্ট হ্যাভ দ্যাট অ্যাজ আ বেসিস। অ্যান অ্যাডাল্ট, it has to be an adult, 21 এর একটা রিকোয়ারমেন্ট থাকে। And obviously you have to show কি আপনি ওরা একসাথে থাকেন, there is some sort of abuse situation going on. Similarly, if you are a child, আপনি যদি একটা বাচ্চা হন আর আপনার প্যারেন্ট হুম। আপনাকে অ্যাবিউজ করেছে, you are also eligible for VAWA. Um, for abused children, অন্য পাতো আছে, আমরা যেটাকে সেজ বলি। ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আমরা আইদার সেজ সাজেস্ট করবো বা বাবা সাজেস্ট করবো, বাট ফর অ্যাবিউজ চিলড্রেন অ্যান্ড অ্যাবান্ডেন্ড চিলড্রেন, স্পেশালি 21 এর নিচে হলে, there is another option called SIDGE that we often offer. But if you're above 21 then and you're abused by a parent, then you can do this. ওকে, অনেক ধন্যবাদ। অনেকগুলো বিষয় আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে কারা আবেদন করতে পারছেন। শুধু একটা ছোট্ট বিষয় আপনার কাছে জেনে নিই, সেটা হলো অ্যাবিউজার তাকে কি মাস্ট গ্রিন কার্ড হোল্ডার অর সিটিজেন হতে হবে? তিনিও যদি ইমিগ্রেন্ট হয়ে থাকেন তাহলে কি তার স্পাউস কিংবা তার চাইল্ড কি এই সুযোগটা পাবেন? না, যে আপনাকে অ্যাবিউজ করেছে, যা আপনাকে বলছে, তাকে ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। বাট অ্যাগেন, আপনি যদি একটা চাইল্ড আন্ডার 21 হন আর আপনাকে আপনার প্যারেন্ট অ্যাবিউজ করেছে আর আপনার প্যারেন্টের কোনো স্ট্যাটাস নেই, in that case then you might be eligible for something called SIDGE. তো কেস বাই কেস রিয়েলি ডিপেন্ড করে what kind of eligibility hoy. Kintu to answer your question, the abuser in for VAWA self petition has to be US citizen or green card holder. একেবারে পুরোটাই পরিষ্কার। আশা করছি দর্শকদের কাছে কারা এই বাওয়া
সুযোগ কিংবা সুবিধা আমরা যেটি বলি এটি পাবেন। তবে এরপরেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হলো বাওয়া প্রসেসটা যখন শুরু করা হয়, শুরু থেকে যদি ধাপগুলো আপনি একটু বর্ণনা করেন, তিনি কি ধরনের প্রোটেকশন পাবেন যিনি অ্যাবিউজড হয়েছেন, এবং একই সাথে তিনি ফাইনালি গ্রিন কার্ড পেতে পুরো প্রসেসটাতে কতদিন সময় লাগে? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস অ্যাবাউট দ্য ভাওয়া সেলফ পিটিশন ইজ কি আপনি কনকারেন্ট ফাইলিং করতে পারেন। কনকারেন্ট মানে কি আপনি 360 আর 485 টা আপনি একসাথে ফাইল করতে পারেন। along with that আপনি আপনার যে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন হয় 765 ওটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার যদি ট্রাভেল ডকুমেন্ট দরকার হয় আপনি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর আম, যখন আপনি obviously apply করেন 360 as a abused spouse, 360 petitionটা actually কোনো filing fee নেই, just the 360। কিন্তু 485 765 ওইগুলোর সাথে filing fee এর সাথে একটা cost চলে আসে। But just for the 360 itself, কোনো as if you're filing for as an abused spouse, কোনো আপনার এ কোনো ফাইলিং ফি নেই। তো ইউজুয়ালি 36 months একটা টাইমলাইন থাকে ফর অ্যাপ্রুভাল। ওয়ার্ক পারমিট ইউজুয়ালি একটু তাড়াতাড়ি চলে আসে তার আগে, তো ইউ ক্যান ওয়ার্ক while you're waiting for আপনার ওয়েট করছে আপনি আপনার অ্যাপ্রুভালের জন্য বা ইন্টারভিউ এর জন্য। ইন্টারভিউও হয় কখনো কখনো পাওয়ার জন্য। অ্যাজ মানে ইন মাই এক্সপিরিয়েন্স যখনই ওয়াওয়ার ইন্টারভিউ এর জন্য ডাকে ওরা ইউজুয়ালি ফোকাস করে অন দ্য ম্যারেজ গুড মানে বনাফাইড ম্যারেজ অ্যাসপেক্ট অফ ইট। ওরা অ্যাকচুয়ালি ট্রাই করে কি যে অ্যাবিউজড হয়েছে যাকে রি-ট্রমাটাইজ না করতে by asking too much about the abuse. আর as far as actual application টা এভিডেন্স এর জন্য অনেক জিনিস করতে হয়। আপনার অবভিয়াসলি আপনার যদি অ্যাকচুয়াল মানে অ্যাবিউজড হয়েছেন, অলওয়েজ কল দ্য পুলিশ, রেকর্ড রাখুন নিজের কাছে, মেডিকেল রিপোর্টস, পুলিশ রিপোর্টস, অন্য থার্ড পার্টি অ্যাফিডেভিট যদি আপনি পেতে পারেন কি অন্য লোকেরা কি জানে আপনার সিচুয়েশনের ব্যাপারে। অবভিয়াসলি নর্মাল ম্যারেজের এভিডেন্স দিতে হবে আপনাকে, আপনার একসাথে থেকেছেন, কবে দিন থেকেছেন, কত করে থেকেছেন, আপনার যদি জয়েন্ট ফাইন্যান্সেস ছিল, জয়েন্ট ফাইন্যান্সেস। নর্মাল ম্যারেজে যদি যা এভিডেন্স থাকে ওটাও আপনাকে দেখাতে হবে। তো দ্য হোল প্রসেস কুড টেক 3 years। ওকে। বাট আপনি ইউজুয়ালি ওয়ার্ক পারমিটটা পেয়ে যায় লোকেরা। কিন্তু ইন দ্য মিন টাইম ওয়ার্ক পারমিট এবং 3 ইয়ার্স পরে গ্রিন কার্ড, এর মধ্য দিয়ে তিনি তো হাউসিং ফ্যাসিলিটিস, লিগ্যাল প্রোটেকশন আরো অনেক কিছু পেয়ে থাকেন। সেসব বিষয়গুলো একটু জানতে চাই যে বাওয়া করার পরে এই সময়টাতে মানে 3 ইয়ার্সের মধ্যে তিনি আর কি কি সুবিধা পেয়ে থাকেন? তো স্যার আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন একটা অপশন থাকে, ইউ ক্যান অ্যাপ্লাই ফর আ সোশ্যাল সিকিউরিটি কার্ড। এখানে অনেক বেনিফিটের জন্য ইউ নিড আ সোশ্যাল সিকিউরিটি কার্ড, ইউ নিড আ সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তো ওইটা আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন একটা অপশন থাকে, so they will issue you a social security card if you don't have it. Now once you get that social security card, then you can get the benefits that might be available, domestic violence shelters, uh, financial aid for abused spouses, abused children, especially New York, আমাদের নিউ ইয়র্ক সিটিতে আর নিউ ইয়র্ক স্টেটে অনেক অপশন আছে, but that is actually separate from immigration. ওটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ল সিচুয়েশনে চলে যায়। আপনার যদি ডিভোর্স দরকার আপনি ডিভোর্সও করতে পারেন। তো ওই রিসোর্সেস এর জন্য ইউ অফেন নিড আ সোশ্যাল সিকিউরিটি কার্ড দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছেন। ওকে, আমরা অনেকটাই ডিভোর্সের ইস্যু নিয়ে আলোচনার কাছাকাছি চলে এসেছি, কিন্তু আপনার কাছে শেষ একটা কোশ্চেন আছে বাওয়া নিয়ে। সেটা হলো যারা বাওয়া করেন, আপনি জানেন যে এটা একটা ভালো সুযোগ, আপনার স্পাউস কিংবা আপনার চিলড্রেন বলেন, আপনার প্যারেন্টস বলেন, সেটা হলো যে আপনি হয়তো লিগালি সিটিজেনশিপ কিংবা গ্রিন কার্ড পেতে দেরি হচ্ছে, আপনি মনে করলেন যে যে লোকটা মানে আমার স্পাউস কিংবা প্যারেন্টস, আমি তাকে ফাঁসিয়ে দিয়ে আমি এই বাওয়া
ফ্যাসিলিটিসটা নেব, যেহেতু এই ধরনের একটা আইন আছে। আমাদের অনুষ্ঠান দেখে অনেকে ধরেন উৎসাহিত হয়ে গেল, কিন্তু তিনি মিথ্যে অভিযোগ দিলেন, তিনি ভুল তথ্য দিয়ে কাজটি করার চেষ্টা করলেন। সেক্ষেত্রে তার জন্য কতটা ঝুঁকি, কিংবা যিনি আসলে কোনো দোষ করেননি কিন্তু তার বিরুদ্ধে একটা দোষ তৈরি করা হতে পারে, তার জন্য সিকিউরিটির জায়গাটা কোথায়? তো অ্যাকচুয়ালি এটা অনেক হয়। আম অ্যাকিউজ করে দেয় বা কোনো মেবি অ্যাবিউজ হয়নি। কখনো কখনো স্বামী স্ত্রীর প্রবলেম হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, ইন দ্যাট কেস টেকনিক্যালি ওরা এলিজিবল না বাবার কেসে, আর ওরকম এতে ওরা হয়তো ভাবে, কিন্তু দ্যাট ইজ ওয়্যার আপনাকে রিয়েলি প্রুভ করতে হবে দ্য রিলেশনশিপ। আর the abuser, there is an option to not let your abuser know. আপনি একটা অ্যাড্রেস করতে পারেন, হিডেন অ্যাড্রেস লয়ারদের কাছে ইউজুয়ালি আমরা পাই বাবা সিচুয়েশনে, যখন লেটার আসে। দ্যাট ইজ টু অবভিয়াসলি প্রোটেক্ট দ্য অ্যাবিউসড স্পাউস। এখন অ্যাজ ফর ফলস অ্যাকুজেশন, হুম। ইউজুয়ালি যদি পুলিশ রিপোর্ট থাকে, that is evidence, কিন্তু it is not everything. আপনাকে still prove করতে হবে কি actual আপনার real marriage ছিল, আর the abuse was bad enough to amount to cruelty. Does not have to be physical. হুম হুম। Emotional abuse, financial abuse হয়। um, আর it really depends on evidence. আপনি যদি financial abuse বলছেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেখাতে পারেন কি দেখুন আমার কাছে কোনো টাকা ছিল না, আমার খাবার দিতে কোনো টাকা দিত না। এ, আম, আপনি যদি আপনার যদি স্পাউস আপনাকে বলেছেন আপনি যদি আমার জন্য এটা না করো, আমি আপনার তোমার ইমিগ্রেশন করব না, ওটা অলসো ফর্ম অফ অ্যাবিউজ। সো অল অফ দ্যাট এভিডেন্স সাবমিট করতে হবে। আর আমি যেরকম বললাম, এরকম না কি অটোমেটিক গ্রান্ট হয়ে যায়, ইন্টারভিউতে ডাকে লোকেরা, আম, আর স্টিল ম্যারেজের ব্যাপারে জিজ্ঞেস করে। তো ইউনো they try to weed out manage fraud issues, but there is, unfortunately কখনো কখনো লোকেরা পেয়ে যায়। It is what it is. It is the system. কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করা হলো তিনি যদি দোষী না হন, তার সুরক্ষা, তার প্রোটেকশনটা কিভাবে নিশ্চিত করা যায়? কারণ আমরা দেখছি যে বাওয়াতে তো অনেক সময় এমনটা হয় যে কনফিডেন্সিয়ালিটি থাকে, অর্থাৎ তিনি জানেনই না তার বিরুদ্ধে এই অভিযোগটা হয়েছে। তিনি কিভাবে জানতে পারবেন, তিনি কিভাবে সুরক্ষা পাবেন যদি তিনি দোষী না হন? So actually, relationship with immigration is very confidential. ওরা ওইটা জানতে পারবে না। However, ওরা ডেফিনেটলি উইদিন দ্য স্টেট কোর্ট সিস্টেম, ওদের যদি কোনো ফলস অ্যাকুজেশন হয়েছে, দে ক্যান অবভিয়াসলি ফাইট ইট ইন দ্য স্টেট কোর্ট সিস্টেম, অ্যান্ড USCIS উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্যাট, রাইট? ওরা দেখবে যদি অন্য কোনো অ্যাবিউজারও যদি কিছু ফাইল করেছে। অফেন টাইমস মিউচুয়াল অ্যাবিউজ হয়। হুম হুম। নিজেকেও গুড ক্যারেক্টার দেখাতে হবে বাবার জন্য। তো যদি মিউচুয়াল অ্যাবিউজ হয়েছে, there might be evidence, তো প্রুভিং, যদি কেউ নিজের ইনোসেন্স ডিক্লেয়ার করেছে স্টেট কোর্টে বা পুলিশের কাছে গেছে আর বলেছে আমি এরকম করিনি, কর্পোরেট করেছে, তো দ্যাট এভিডেন্স উইল অলসো বি দেয়ার, আর ইমিগ্রেশন এটা জানতে পারবে। থ্রু ইমিগ্রেশন কিছু করার নেই এখন, বিকজ ইট ইজ কনফিডেন্সিয়াল এট দি এন্ড অফ দ্য ডে। বাট কেউ যদি বলেছে কি আমি ইনোসেন্ট, আমার সাথে এরকম হচ্ছে, there are other avenues that would be available to anyone. ওকে, ওকে, অনেক ধন্যবাদ। আমরা বাওয়া ইস্যুতে আশা করছি দর্শকরা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, বিশেষ করে প্রাথমিক ধারণাগুলো অন্তত পেয়েছেন। নিঃসন্দেহে এটি নিয়ে যদি কেউ এগুতে চান, আপনার একজন অ্যাটর্নির পরামর্শ লাগবে। নিঃসন্দেহে যেই অ্যাটর্নিকে আপনি পছন্দ করেন তার কাছ থেকে এই পরামর্শগুলো নিতে পারবেন। কিন্তু আমরা একজন দর্শকের টেলিফোন নিতে চাই, এরপর আমরা ডিভোর্স ইস্যুতে আপনার কাছে প্রশ্ন নিয়ে ফিরবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি, আমার নাম সরি। আপনি মোবাইলটা যদি একটু কাছে নিয়ে হ্যাঁ, কথা এখন বলেন। আপনি জি, শুনতে পাচ্ছেন? আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি মিশিগান থেকে বলতেছি। আমার নাম তানিয়া। জি। আমি যেটা জানতে চাচ্ছি যে K1 ভিসা কি অ্যাপ্লাই করা যাবে এখন? K1 ভিসা। K1। ওকে, থ্যাংক ইউ।
যদিও প্রাসঙ্গিক আজকের বিষয় বস্তুর সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু অ্যাটর্নি পেলেই মানুষ প্রশ্ন করতে ভালোবাসেন। প্লিজ আপনি যদি আনসার করেন। হ্যাঁ, তো K1 ভিসা অ্যাকচুয়ালি ফিয়ান্সে ভিসা। এটা যদি আপনি এখানে থাকেন আর আপনি ইউএস সিটিজেন হন, only available to US citizen, not green card holder. আপনি যদি ইউএস সিটিজেন হন আর আপনার একটা রিলেশনশিপ আছে আর সেই মানুষটা দেশের বাইরে, আপনি ওটার জন্য ঠিক ফিয়ান্সে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কটা রুলস আছে, যেরকম কেউ ঢুকবে K1 ভিসাতে উইদিন 90 ডেজ, ওদের বিয়ে করতে হবে। আর K1 ভিসা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি অনেক অ্যারেঞ্জমেন্ট দেখাতে হয়, অনেক এভিডেন্স দেখাতে হয় কি অ্যাকচুয়ালি বিয়ের প্ল্যান আছে। দ্যাট বিং সেড, এখনের জন্য বাংলাদেশে ভিসা প্রসেসিং ইজ পজড, তো দ্যাট ইনক্লুডস দ্য K1 ভিসা। সো এখনের জন্য এটা অ্যাপ্লাই পোস্ট করা করা যাবে, আছে, ইটস নট জাস্ট গোয়িং টু বি প্রসেসড। কিন্তু যখন ইমিগ্রেশন ভিসাটা চালু হবে তখনই আসলে K1 এর জন্য তিনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট এই মুহূর্তে এটি স্থগিত আছে। But she cannot be married. ওকে, It is someone who is planning on getting married. ইয়া, ওকে, থ্যাংক ইউ। আমরা পরের যে বিষয়টিতে যেতে চাই সেটা হলো ডিভোর্স বিষয়ে। অনেকেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন যে একটা সময় গিয়ে তাদেরকে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে তিনি আসলে কোথায় যাবেন? তিনি কি একজন অ্যাটর্নির কাছে যাবেন? এটিকে কোর্টের মাধ্যমে করতে হবে? এটি কি আহ, একেবারে নিজেরা মিলেমিশে হাজব্যান্ড ওয়াইফ তারা করতে পারবেন, নাকি একজনের বিরুদ্ধে গিয়ে অন্যজন করতে পারবেন? একটু পুরো বিষয়গুলো যদি জানি আপনার কাছে। হ্যাঁ, তো রিয়েলি এক একটা রিলেশনশিপ পুরো ডিফারেন্ট হয়। কখনো কখনো মিউচুয়ালি এগ্রি করে স্পাউস কে ঠিক আছে এটা নট ওয়ার্কিং, আর কখনো কখনো ইস্যু হয় আর একটা স্পাউস মানে কোনো ভালো রিলেশনশিপ থাকে না। এভরি রিলেশনশিপ ইজ ডিফারেন্ট। তো যখন আপনি ভাবছেন কি ঠিক আছে আমার ডিভোর্স চাই, ইউ ডিপেন্ডস অন ফার্স্টলি কিরকম বিয়ে হয়েছে। আপনার যদি রিয়েল একটা লিগাল ম্যারেজ থাকে, দেন অনলি অবভিয়াসলি ইউ ক্যান গেট লিগাল ডিভোর্স। অনেক লোকেরা লিগালি বিয়ে করে না, রিলিজিয়াসলি বিয়ে করে ফেলে। ইন দ্যাট কেস ইট ইজ ডিফারেন্ট। কিন্তু আপনার যদি লিগাল বিয়ে হয়ে থাকে, তো তাহলে আপনাকে আপনার যেখানে থাকেন, আইদার পার্টি, একটা পার্টি একটা জায়গায় থাকলে আইদার পার্টি যেখানে থাকে হুম, ওখানে আপনাকে স্টেট কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে, মানে লোয়েস্ট লেভেল ডিপেন্ড, নিউ ইয়র্কে লোয়েস্ট কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, হুম, ডিপেন্ডস অন দ্য স্টেট মানে লোয়েস্ট কোর্টে গিয়ে আপনাকে ফাইল করতে হবে। না, এখন হোয়াট ইউ উইল ফাইল সামথিং কল্ড আ ম্যাট্রিমোনিয়াল অ্যাকশন। হুম, Matrimonial action, divorce is a part of matrimonial action, and there are two kinds of divorce. যেরকম আমরা বললাম অনেক রিলেশনশিপ ডিফারেন্ট হয়, একটা হয় আনকন্টেস্টেড ডিভোর্স আর একটা হয় কন্টেস্টেড ডিভোর্স। তো আনকন্টেস্টেড ইজ ইন দ্য নেম, দুজনেই কোনো কোনো কন্টেস্ট নেই, কোনো মানে প্রবলেম নেই, দুজনে মাঝখানে দুজনেই এগ্রি করছে ঠিক আছে আমরা নিজের মধ্যেই সব প্ল্যান করে ফেলেছি, আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, আমরা গিয়ে ফাইল করতে পারি। সো ইন দ্যাট কেস ওরা করবে আনকন্টেস্টেড ডিভোর্স ফাইল করা। ওদের they can do it themselves. Uncontested divorce usually যদি হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ ঠিক থাকে ওরা নিজে করে ফেলে অনেক টাইম। শুধু নিউ ইয়র্ক কোর্টস ওয়েবসাইটে গিয়ে আনকন্টেস্টেড ডিভোর্স ফর্মস দেখতে হবে, সবকটা ফর্মস ডাউনলোড করতে হবে আর ইনফরমেশন গুলো ভরতে হবে। কি কি ইনফরমেশন ভরতে হয় ডিপেন্ডস অন ইয়োর ম্যারেজ। যদি আপনার বাচ্চা আছে তো তাহলে আপনার চাইল্ড সাপোর্টের কি এগ্রিমেন্ট আর বাচ্চার হেলথ ইন্স্যুরেন্সের কি এগ্রিমেন্ট, একটা ফর্ম আছে চাইল্ড সাপোর্ট মেডিকেল অর্ডার ফর্ম, ওইগুলো সব ভরতে হবে। আপনার যদি দুজনের কাজ করেন, ইনকাম একটা শিট ভরতে হবে দুজনকেই বসে বসে মিলে। আর সব যদি আপনি কোনো ডিসাইড করেছি ঠিক আছে আমরা একে অপরকে থেকে কোনো মেইনটেনেন্স মানে অ্যালিমনি যেটাকে বলে, হুম, হুম, ওটা যদি আপনি নেবেন না, তো ওইটা আপনি একটা রিটেন এগ্রিমেন্ট, আমি অলওয়েজ সাজেস্ট করি একটা রিটেন এগ্রিমেন্ট করে দুজনে সাইন করে ওটা অ্যাটাচ করেন। ইট ইজ মাচ ইজিয়ার দেন ফিলিং আপ ফর্মস, ডুইং ক্যালকুলেশনস।
তো ওইটা সব ফর্ম একসাথে নোটারাইজ করে ওরা গিয়ে কিন্তু ফাইল করতে পারে। ইন দ্যাট কেস উইদিন 2 months ইউজুয়ালি ওরা একটা হিয়ারিং ডেট পেয়ে যায়। শুধু হিয়ারিং ডেটে গিয়ে ইনকোয়েস্ট বলে, জাজ জিজ্ঞেস করবে সব ঠিক আছে, সবাই agreed, everyone on the same page, and you will be granted a divorce. The second part, যেটার মধ্যে আমি মোস্টলি ডিল আমরা করি, আসবো, যেটির জন্য অ্যাটর্নির দরকার হয়, অনেক সময় দরকার হয়, অনেক খরচ হয়, সেটি আনকন্টেস্টেড ডিভোর্স। আমরা সেটি নিয়ে আলোচনা আসবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে এসে ডিভোর্সের জটিলতাগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবার স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা কথা বলছিলাম বাওয়া এবং ডিভোর্স অ্যাপ্লিকেশন কিভাবে করবেন এবং কি সুবিধা পাওয়া যাবে, এবং এই সব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটস এর অ্যাটর্নি রঞ্জা ঘোষ। রঞ্জা ঘোষ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কন্টেস্টেড ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, এটির খরচ, জটিলতা এবং সময় সবকিছু নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম। তো যেরকম বললাম, যখন প্রবলেম রিয়েলি হয় তখন কন্টেস্টেড ডিভোর্স বলে। আর এখানে ইউজুয়ালি ফর্ম ফিলিং হয় না, তার বিকজ কোনো এগ্রিমেন্ট নেই। তো ইন দিস কেস ধরো আপনি হলেন, আপনি ডিভোর্স চান, ইন দিস কেস আপনি গিয়ে ফাইল করতে পারেন। যে ফাইল করে সে বলবে, সে হবে প্লেন্টিফ, আর যার এগেনস্টে ডিভোর্স ফাইল হয়েছে সে হয় ডিফেন্ডেন্ট। ইন দ্যাট কেস ইউজুয়ালি লয়ার দরকার হয়, কেননা আপনাকে ইউ হ্যাভ টু ফাইল সামথিং কল্ড আ কমপ্লেন্ট, সামান্স, সার্ভিস রিকোয়ারমেন্ট হয়। সার্ভিস মানে কি, আপনি যদি লসুট করছেন কার এগেনস্টে, ডিভোর্স ফাইল করছেন, ইউ হ্যাভ টু ইনফর্ম দি আদার পার্সন। তো ওটা করে সার্ভিস বলে। তো একটা টাইম লাইন থাকে, সব জিনিসের টাইম লাইন থাকে। আর আপনার এগেনস্টে যদি কেউ ফাইল করেছেন, তাহলে ওইটারও একটা আপনার একটা টাইম লাইন থাকে আনসার করার। দ্যাটস ওয়াই আমি যখন অলওয়েজ বলি কি প্লিজ লয়ার রাখুন, কেননা লয়ার ফার্স্টলি ওরা, আমরা এটা অনেক রোজ করি, আমরা রিয়েলি তাড়াতাড়ি বলতে পারবো আপনাকে কি কি ইস্যুস আছে। আর আপনার রিয়েলি যদি অনেক দিনের বিয়ে হয়, অনেক জয়েন্ট ফাইন্যান্সেস আছে, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট আছে, অনেক বাড়ি আছে, একসাথে দুটো তিনটে বাচ্চা আছে, ছোট বাচ্চা, তো লটস অফ মানি ইজ ইনভলভ। আর এই কেসে আপনাকে রিয়েলি লয়ার হেল্প করতে পারবে, আর আপনাকে বলতে পারবে হোয়াট ইজ ওয়ার্থ, মানে কি কি আপনি ফাইট করতে পারেন, কি কি ফাইট না করতে পারেন, কি কি 50-50 হবে, কি মানে কি কি অপশন আছে। আর অন্য সাইডে লয়ার থাকলে again lawyers understand these issues, তো সেটেলমেন্টেও প্রবলেম হয়, মানে সেটেলমেন্টেও হেল্প করে অ্যাকচুয়ালি। মোস্ট ডিভোর্স ট্রায়ালে যায় না, they get settled. And why they get settled, কেননা lawyers work very hard কি মানে একসাথে একটা ফেয়ার রেজুলেশন করার জন্য। কেননা ট্রায়াল মানে there is seriously some problem, মানে হাজবেন্ড আর ওয়াইফ এগ্রি করছে না কি অ্যাকচুয়াল রিয়েল মানে সার্কামস্টান্সেসটা কি। তো ওই জন্য মোস্ট ডিভোর্স কেসেস আর সেটেলড, মোস্ট কেসেস আর সেটেলড। তো চাইল্ড সাপোর্ট, ভিজিটেশন, মেনটেনেন্স, অ্যালিমনি যেটা আমরা বলি, আর আপনার প্রপার্টি এর কি হবে, গাড়ি যদি আছে ওটার কি করবে। অনেক ডিভোর্স লোকেরা জানে না কি ঠিক আছে ডিভোর্স চলছে, আমি বাড়িটা বেচে দেবো, এটা হাইলি ইলিগাল। এটা লোকেরা জানে না, লোকেরা ভাবে ঠিক আছে আমি আমি ভীষণ আমি আই এম গেমিং দ্য সিস্টেম, বাট দে ডু ইট এন্ড দে ফল ইনটু ট্রাবল। সো দিস আর ভেরি স্মল স্মল থিংস ইউ নিড টু বি কিপ ইন মাইন্ড। কন্টেস্টেড ডিভোর্সের সময় অনেক একটা কন্ডাক্ট আছে যেটা আপনি করতে পারেন, opposed to what you can't do, মানে is very different uncontested divorce থেকে। তো that's why আমি always suggest করি, যদি ভাবছেন আপনি at least লয়ারের কাছে যান, আমরা একটা ফ্রি কনসালটেশন করি, আমি আপনাকে বলতে পারবো আপনার এক্সাক্ট কস্ট কত হবে আর আপনার কত টাইম লাগতে পারবে। অবভিয়াসলি অ্যাসেট যত লাগে বেশি হয়ে যায়, টাইম তত বেড়ে যায়। তো এবং খরচটা আপনি তত যদি বেড়ে আমাদের যায়। কাছে আসেন, আমরা ফ্রি কনসালটেশন অফার করতে পারি। কিন্তু মানে খরচটা তত বেড়ে যায়। মানে ডিভোর্স কেসের ক্ষেত্রে সবাই একটা কথা বলেন যে অনেক বেশি খরচ নেন অ্যাটর্নিরা, এটি মূলত অনেকগুলো কাজ করতে হয় বলে। মানে একটা সিঙ্গেল না, ব্যাংক, লিগাল,
প্রপার্টিজ, অনেকগুলো বিষয় নিয়ে আপনাদেরকে কাজ করতে হয় বলেই কি খরচটা একটু বেশি হয়? অনেক জিনিস অ্যানালাইজ করতে হয়। ওকে। যদি ক্লায়েন্ট আমাদের ঠিক আছে ব্যাংক স্টেটমেন্ট ভাবে, শুধু আমাদের কাজটা শুধু ব্যাংক স্টেটমেন্টটা ইমেলে রিসিভ করা না, আমাদের উই হ্যাভ টু গো থ্রু ইট। দেখতে হবে কি কি আছে আপনার ট্যাক্স ডকুমেন্টে, কি কি আছে অন্য সাইডে ট্যাক্স ডকুমেন্টে, কি কি আছে, বিকজ ইউ হ্যাভ টু কম্পেয়ার ইনকাম। হুম হুম। ডিভোর্সে the most biggest thing is income. Depending on, it doesn't matter husband বেশি কামাচ্ছে, wife, whoever is making more income, they obviously একটা equitable distribution করতে হয় ওই ইনকামের। তো ওই জন্য ওইসব করতে অনেক টাইম লাগে, দ্যাটস ওয়াই আমাদের কস্টটা বেড়ে যায়। আমরা ট্রাই করি টু ফিনিশ as soon as possible, that's why we try to settle. কেননা সেটেল যত তাড়াতাড়ি করতে পারি, মানে নট যত তাড়াতাড়ি করতে পারি, যত ফেয়ারলি করতে পারি, অ্যান্ড বোথ বোথ পার্টিজ আর হ্যাপি, দেন কষ্ট কমে যায় লোকেদের। জি, আমরা যখন বাওয়া নিয়ে কথা বলছিলাম রঞ্জা ঘোষ, তখন সেটির সঙ্গে ইমিগ্রেশন স্ট্যাটাস অনেকটুকু জড়িত ছিল। ডিভোর্সের ফলে ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয় কিনা? অ্যাকচুয়ালি না, কোনো ইউ ডোন্ট হ্যাভ টু বি কোনো স্ট্যাটাস, বিয়ে করার জন্য কোনো স্ট্যাটাস নেই, সিমিলারলি ডিভোর্স করার জন্য কোনো স্ট্যাটাসের কোনো রিলেশন নেই। ইউ ক্যান বি আনডকুমেন্টেড অ্যান্ড গেট ম্যারিড অ্যান্ড গেট আ ডিভোর্স ইন নিউ ইয়র্ক, ওটার সাথে কোনো রিলেশন নেই। বাট অ্যাজ উইথ ওয়াওয়া ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনার যদি ডিভোর্স হয়েছে, আপনাকে 2 বছরের মধ্যে, যেই দিন ডিভোর্স আপনার ফাইনালাইজ হয়েছে সেই 2 বছরের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা ইউএসসিআইএস এর কাছে সাবমিট করতে হবে। ওকে। আর যদি কারোর বিরুদ্ধে আনকন্টেস্টেড একটা ডিভোর্সে যায় এবং কারোর বিরুদ্ধে বলা হয় যে তিনি আমাকে এইভাবে এইভাবে সমস্যা করেছেন, তখন কি তিনি যদি সিটিজেন হন, গ্রিন কার্ড হোল্ডার হন, আমরা ধরে নিলাম স্পাউসের যার বিরুদ্ধে অভিযোগটা করা হচ্ছে ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে ওনার স্ট্যাটাসে কি কোনো সমস্যা হবে? আমি স্যার কোয়েশ্চেনটা মানে বুঝলাম না। যদি যদি কোনো ধরো একজন সিটিজেন কিংবা গ্রিন কার্ড হোল্ডার তার যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে তো সেখানে লিগালি কোনো সমস্যা নেই, তার স্ট্যাটাসের জন্য এটি কোনো ভয়ঙ্কর কিছু হবে না। না, অফকোর্স, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার, আপনার যদি ধরো গ্রিন কার্ড হোল্ডার আছে হুম আর আপনাকে কেউ অ্যাকিউজ করেছে ডোমেস্টিক ভায়োলেন্স and it has become a criminal issue, হুম। then that criminal issue might affect your legal status in the United States. In fact, um, if ধরো আপনি একটা গ্রিন কার্ড হোল্ডারের সাথে ম্যারিড আছেন, আপনি ডোমেস্টিক ভায়োলেন্স ওদের ওপর রিপোর্ট করেন and they lose their green card status, in that case also you can apply for WAWA. ওকে ওকে। সো If they lose that green card status because of the domestic violence. ওকে, এরপর যে বিষয়টি নিয়ে আপনারা খুব সমস্যা পড়েন ডিভোর্সের ফাইলিং এর ক্ষেত্রে, কন্টেস্টেড বিশেষ করে সন্তানের কাস্টডি নিয়ে এক ধরনের লড়াই চলে বাবা মার মধ্যে, সেটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়, সন্তান কার কাছে থাকবে? তো এরকম কেসে রিয়েলি ডিপেন্ডিং বাচ্চার এজে, যদি বাচ্চা ধরো 3-4 বছরের বেশি হয়, তো বাচ্চাকেও অ্যাকচুয়ালি একটা লয়ার অ্যাসাইন করা হয়, কোর্টই অ্যাসাইন করে, and বাচ্চা becomes a separate party in the case, আর লয়ার বাচ্চার সাথে মিট করবে আর জিজ্ঞেস করবে কিরকম আপনার, মানে ওদের বাচ্চার কি ওপিনিয়ন ওরা কনসিডার করবে, আর ওদের বাচ্চার রাইটস বেসিক্যালি ওরা প্রোটেক্ট করবে। অ্যান্ড তো কোর্ট ওটা প্রোভাইড করে ডিপেন্ডিং অন ইনকাম এন্ড অল দ্যাট। তো অ্যান্ড অবভিয়াসলি বাচ্চা যেখানে যেতে চায় ওদের উপর ডিপেন্ড করে। আফটার আ সার্টেন এজ, আফটার মানে 14-15, বাচ্চাকে রিয়েলি ফোর্স করা যায় না কিছু করার জন্য। জাজও লাইক করে না একটা 17-year-old টিনেজারকে ফোর্স করছে কি ঠিক আছে বাবার কাছে বা মার কাছে এতদিন থাকতে হবে। তো রিয়েলি ডিপেন্ডিং অন দ্য এজ এ করে। income does not count into who gets custody. জাজেসরা রিয়েলি লাইক করে নাকি ঠিক আছে আমার কাছে একটা স্পাউসের কাছে পয়সা নেই তার মানে অন্য স্পাউসের কাছে কাস্টাডি যাবে। ইট রিয়েলি ডিপেন্ডস অন দ্য চাইল্ডস বেস্ট ছোট বাচ্চার ইন্টারেস্ট। ক্ষেত্রে কি হয়? আপনি তো আফটার 17 বলছিলেন যে জাজ তাদেরকে ফোর্স করে না, কিন্তু যখন ছোট বাচ্চা 2 বছর 3 বছর 5 বছর 7 বছর, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত হয়? তো তাদের ক্ষেত্রে লয়ার দেওয়া হয়, ওদের লয়ার বাচ্চাদের সাথে কথা বলে কি চাই, আর ওইটা কনসিডার হয়
custody decision regardless of settling, regardless judge ki bole ওই decisionটা consider হবে at the end of the day, but judge no the state does not want ki একটা প্যারেন্টের সাথে কোনো রিলেশনশিপ থাকবে না। They want to foster child's relationship with both parents as they should. So usually even if একটা parent পুরো ধরো visit custody পেলো, অন্য parent কিন্তু visitation usually পায়। How long that visitation is depends. আমি easy suggest করি alternate weekend করুন, একটা weekend একটা বাচ্চা একটা জায়গায় থাকে আর একটা weekend আর একটা জায়গায়, because it's fair. But that is usually how we come to a settlement, but it really depends on the case. ওকে, আর চাইল্ড সাপোর্ট ক্যালকুলেশনটা কিভাবে হয়? So child support calculation, it depends on the number of children. Combined income হয়, দুটো প্যারেন্টের combined income, তারপর depending on the number of children, it is a percentage that is allotted to the child support. একটা বাচ্চা হলে 17%, দুটো বাচ্চা হলে 25%. And the parents get a pro rata share. যত কত মানে parent বানাচ্ছে, যদি they either get 50%, 40%, 70%, 3%, আর 17% যে ক্যালকুলেশনটা হয় সেইটার যেটা pro rata share every parent has to pay. Now যেই প্যারেন্টের প্রপার কাস্টাডি আছে সেই প্যারেন্টকে তো অন্য প্যারেন্টকে চাইল্ড সাপোর্ট দিতে হবে না। সো চাইল্ড সাপোর্ট only the person who does not have custody, ওদের দিতে হবে according to their pro rata share, whether it's less or more. এরকম নাকি শুধু যে চাইল্ড সাপোর্ট দিচ্ছে 4 pro rata share বেশি হবে, এরকম হতে পারে, কমও হতে পারে ওদের। ওকে, একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটি নিতে চাই। জি, প্রশ্নটি করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার অ্যাসালাম আছে, বুঝছেন? জি, বুঝছি। তো আমার অ্যাসালাম রিমুভ করে দিছে, ওকে, and then আমি বাবা করছি, আচ্ছা, বাবা পিটিশন করছিলাম। হুম, জি, এখন আমি যখন কি কয় ডাবল ডকুমেন্ট অ্যাপ্লাই করছিলাম তখন আমাকে দেয় নাই কেন, এটা জানতে চাইছি। আচ্ছা, আপনি বাওয়া করেছেন, কিন্তু এর আগে আপনার অ্যাসাইলাম ছিল। এই অ্যাসাইলামটা কি বাওয়া করার আগে রিমুভ করেছে? হ্যাঁ, বাবা করার আগে রিমুভ করছে। ওকে, অ্যাটর্নি রাজা বোস আছেন আমাদের সঙ্গে, আপনি কোনো প্রশ্ন করতে চান? অ্যাটর্নি, আপনি কি ওনার প্রশ্নটি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। আপনার প্রবলেম হচ্ছে আপনার প্রবলেম রিমুভাল অর্ডার আছে, দ্যাট ইজ দ্য ইস্যু, দ্যাট ইজ ওয়াই আপনার কোনো কিছু হচ্ছে না। আপনাকে একটা লয়ারের কাছে যেতে হবে। রিমুভাল অর্ডারটা কিছু একটা, ইউ হ্যাভ টু ফিক্স দ্যাট রিমুভাল অর্ডার পেলে, তারপর আপনি কিছু করতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনি লয়ারের কাছে যান। ওকে, একেবারে শেষ প্রশ্নটি করতে চাই অ্যাটর্নি রাজা বোস, সেটি হলো যে ফাইনাল জাজমেন্ট অফ ডিভোর্স পাওয়ার পর আপনাকে কি কি আইনি পদক্ষেপ নিতে হবে? ফাইনাল জাজমেন্ট অফ ডিভোর্স পাওয়ার পর অ্যাকচুয়ালি যে প্লেন্টিফ যে তাকে ইউ হ্যাভ টু ফাইল সামথিং কল্ড আ নোটিস অফ এন্ট্রি, আর সার্ভ করতে হবে। अगेन ইউ হ্যাভ টু শো কি আপনি ডিভোর্স যে ফাইনাল জাজমেন্ট আপনি আপনার ডিফেন্ডেন্টকে সার্ভ করেছে। ওয়ান্স ইউ সার্ভ ইট, দেন অনলি is the divorce completely final and you are ready to get remarried. জি, অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন এসেছে সোশ্যাল মিডিয়ায়, আমরা সবগুলো প্রশ্ন নিতে পাইনি। কিছু কিছু বিষয় আছে, অনেকে জানতে চাইছেন আপনার অফিসের অ্যাড্রেস বা ফোন নাম্বার। এটি আমাদের TVN 24 এই বিজ্ঞাপন আকারে প্রচারিত হয়ে থাকে, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এবং আরও যেসব আইনি পরামর্শগুলো চেয়েছেন, কিছু কিছু বিষয় আমাদের আজকের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নয় বলে আমরা সেটির উত্তর দিইনি। তবে অন্যান্য দিন আমাদের যে অ্যানালাইসিস প্রোগ্রামটি হয়ে থাকে সেখানে এইসব প্রশ্নগুলো উত্তর আপনারা পাবেন, আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজেও প্রশ্নগুলো উত্তর পাবেন। অ্যাটর্নি রাজা বোস, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আইনি পরামর্শ দেওয়ার জন্য, এবং দর্শক যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।